হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা কল্যাণী, বর্ধমান এবং সমস্ত ধরনের ইউনিভার্সিটির বিএ হিস্ট্রি অনার্সের মেজর 1 CC 1 সেমিস্টার 1-এর এটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ আর্য ব্যবস্থা সম্পর্কে বা আর্য এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে হবে হচ্ছে পর্ব 2। আর্য সম্পর্কে বা আর্যদের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তথ্য মতামত আছে। সেইখানে আজকে যে প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব তা হলো বৈদিক যুগ, এক্স্যাক্টলি নট পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী নয়, বৈদিক যুগ। মূলত বৈদিক যুগের রাজনৈতিক অবসর সম্পর্কে আলোচনা করো। ডেসক্রাইব দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য নট আ লেটার ইটস ভেদিক পিরিয়ড। অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই এর মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে, লেটার সহ মানে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক দুটোরই একটা কম্বিনেশন এটার মধ্যে আছে। এবার তোমরা নিজেদের মতন করে সেটাকে অ্যানালিসিস করতে পারো। যদি সম্পূর্ণ দেয় যে বৈদিক যুগ, সেখানে বৈদিক যুগকে তুমি এইভাবে ডিফাইন করতে পারবে না যে না, তোমাকে বলে দিতে হবে। এমন কোয়েশ্চেনে যেন লিখে দেয় পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করো, আদি বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করো, বা সম্পূর্ণ বৈদিক যুগ দিয়ে যদি আলোচনা করতে হয়, পলিটিক্যাল হোক, আর্থসামাজিক হোক, ধর্মীয় হোক, তখন প্রত্যেকটা জায়গায় একটা আলোচনা নিয়ে আসতে হয় যে আদি বৈদিক যুগে কি ছিল, পরবর্তী বৈদিক যুগে কি ছিল, এরকম ভাবে নিয়ে আসতে হয়। তো চলো শুরু করা যাক। মূলত আদি বৈদিক সাহিত্যের মতন প্রধানত ধর্মীয় সাহিত্য, অফকোর্স এটা একটা ধর্মীয় সাহিত্যের মধ্যে পড়ছে, কেন এইটা একটা ঠিক যে আর্য সম্পর্কে জানতে গেলে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু নেই বললেই প্রায় চলে। মূলত আমাদেরকে লিটারেচার সোর্স অর্থাৎ বেদ এবং বেদ সংলগ্ন বেদ সাহিত্য, তার উপরেই কিন্তু আমাদের বেস করে থাকতে হয়। তো কি বলছে, ঋগ বৈদিক সাহিত্যের মতন প্রধানত ধর্মীয় সাহিত্য থেকে রাজনৈতিক জীবন সম্পর্কে কতটুকু জানা যায়? ডেফিনেটলি পসিবল কি? তাই এই কথা বলতে হয় যে রাজনৈতিক জীবন সংক্রান্ত তথ্য বৈদিক সাহিত্যের মুষ্টিমেয়, তবে মনে রাখতে হবে খুবই কম অ্যাকচুয়ালি। তবে এটা মনে রাখতে হবে যে বহু ক্ষেত্রে ঋগ্বেদের দেবতার কাছে প্রার্থনা জানানো হয়েছিল। মানে তখন কি আছে, মূলত কি আমরা ঋগ্বেদের দেব দেবীদের কথা পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে দেব দেবীদের একটা রেফারেন্স কিন্তু আমরা পাচ্ছি। আমাদের যেমন এখানকার যেমন ইন্দ্র, বরুণ, তার সাথে কি হচ্ছে কি আমরা অন্যান্য বিদেশে এই বিভিন্ন দেবতা দেব এবং দেবীদের সাথে একটা কানেকশন পাচ্ছি, এবং তাদের কাছে আমরা কি মানে প্রার্থনা করছি কি যুদ্ধে জয়লাভ, যুদ্ধক্ষেত্র থেকে সম্পদ লুণ্ঠন, আগের আকাঙ্ক্ষা। পরবর্তী বৈদিক যুগে এমনকি যাগযজ্ঞ সম্পর্কিত বেশ কিছু নির্দেশাবলী আছে যা কেবলমাত্র শাসকদের পক্ষেই প্রযোজ্য। অর্থাৎ বলছে কি, এই সব কিছু থেকে আমরা তো ডিরেক্টলি কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল রেফারেন্স তো পাচ্ছি না, কিন্তু যাগযজ্ঞ করা, বিভিন্ন ধরনের যাগযজ্ঞ আছে, রাজসেয়, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। এই যজ্ঞগুলো করার কারণ কি? যজ্ঞগুলো করার কারণের পিছনেই কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে যাব। যেমন কি অশ্বমেধ যজ্ঞ, যুদ্ধে জয়লাভ করার জন্য, রাজসেয় যজ্ঞ, বিভিন্ন কারণ। এই যে যজ্ঞগুলো করার যে কারণগুলো, এই কারণগুলো থেকেই বোঝা যাচ্ছে যে এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে। বুঝতে হবে এইভাবে। বৈদিক সাহিত্যে জনপ্রতিনিধিত্বমূলক কয়েকটি প্রতিষ্ঠানের পরিচয়ও পাওয়া গেছে, সেটা আমরা পরবর্তী এখানেই পড়ব, যেখানে রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচিত হয়েছে। এই জাতীয় সাক্ষ্য প্রমাণের দ্বারাই রাজনৈতিক পরিস্থিতিকে আভাস দেওয়া সম্ভব। যখন আমরা বিষয়টাকে নিয়ে ডিটেল আলোচনা করব তখনই বোঝা যাবে যে পলিটিক্যাল মানে ঋগ বৈদিক যুগের পলিটিক্যাল সেক্টরটা কেমন ছিল। বৈদিক সাহিত্যের মধ্যে রাজনৈতিক ঘটনাবলী বিবরণ আছে অল্প, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। এটা হচ্ছে 10 রাজার যুদ্ধ, অর্থাৎ 10 রাজার সাথে যুদ্ধ হয়েছিল। ঋগ্বেদে আমরা জানতে, এছাড়া ঋগ্বেদে জন, গণ, বিষ বহুবার এগুলো কিন্তু উচ্চারিত হয়েছে। জন একটা আলাদা মানে, গণ একটা বিভাগ, বিষ একটা, এগুলো কি সেগুলো যাচ্ছে। এবং ঋগ্বেদে কি হয়েছে, জন, গণ, বিষ বারবার, এছাড়াও আছে বিধত, সভা, সমিতি, মাল্টিপল টাইম আমরা কিন্তু তার কথা কিন্তু পাচ্ছি। তার সামগ্রিকভাবে জনগোষ্ঠীকে বোঝানো শব্দ
নিচক কোনো গ্রামীণ বসতি নয়। ডেফিনেটলি এই জন গণ বিশ এগুলো একটা গ্রামীণ বসতি নয়। কেন, জন থেকেই তো হচ্ছে জন থেকে জনপদ, এবং জনপদ থেকে কি হচ্ছে মহাজনপদ, অর্থাৎ সূত্রপাতটা কোথাও না কোথাও এখানেই ছিল, এই জন থেকেই ছিল, যেটা আমরা পরবর্তী সময় দেখতে পারবো জনপদ অ্যান্ড দেন মহাজনপদ। কিন্তু শুরুটা কোথা থেকে আছে, জন থেকে, যা এখানে আছে। এছাড়া এটাই বলছে কি এখানে জন বলতে কি যে অল্প গ্রামের যে অল্প বসতি সেটাকে ডিটারমাইন করছে না, জন বলতেও কিন্তু একটা বেশ বড় সংখ্যক মানুষদেরকে বা বসতিকে কিন্তু ইন্ডিকেট করছে। ক্ষুদ্র জনগোষ্ঠীর সমর্থক রামশরণ শর্মা, গুরুত্বপূর্ণ, রামশরণ শর্মা যে মূল্যবান গবেষণা করেছেন, তার গবেষণায় তিনি দেখানোর চেষ্টা করেছে যে পরস্পর সম্পর্কহীন কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত গড়ে উঠেছে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, যা গ্রাম নামে অভিহিত। নৃতাত্ত্বিক ভাষায় তাকে ক্ল্যান্ড বলে। কি বলছে, ক্ল্যান্ড। এটা ক্ল্যান হবে, এটা তাকে ক্ল্যান বলছে। এবং আর গ্রামের চেয়ে একটু বৃহত্তর জনসংখ্যা বোঝাতে জন গণ বিশ প্রভৃতিকে বোঝানো হয়েছে। মানে কি, ক্ল্যান বলতে অল্প কয়েকটা গোষ্ঠী, তার থেকে আরেকটু বড় কি হচ্ছে জনগণ বিশ, এগুলোকে ব্যবহার করা হচ্ছে। তাই রামশরণ শর্মা ঋগ্বেদের আমলে ট্রাইব অর্থাৎ উপজাতি এবং ক্ল্যান এই ধরনের জাতীয় কৌম গোষ্ঠী সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন, এবং এক্স্যাক্টলি সেই সময় তাই ছিল, ট্রাইব এবং ক্ল্যানের অবস্থান ছিল। এইখান থেকেই এই জনগণ বিশের কিন্তু উৎপত্তি শুরু হচ্ছে। আবার মাইকেল ডিজেল, গুরুত্বপূর্ণ আরেকজনের বক্তব্য, মাইকেল ডিজেল তিনি 100টি কৌম এরকম জাতির সন্ধান পেয়েছে, বা উপজাতি যাই বলি, উপজাতির সন্ধান তিনি পেয়েছেন, যার মধ্যে অগ্রণী ছিল পঞ্চজন বা পঞ্চখ্রিস্ট অর্থাৎ 5 জন, যার সমগোষ্ঠীর মধ্যে হলো এই 5 জনের মধ্যে হলো যদু, অনু, তুরস, অনু, দ্রুহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ এই নামগুলো, যদু, পুরো, তুবস, অনু, দ্রুহ। বা যদিও একাধিক যুদ্ধের সাফল্যের জন্য 8/18 ঋগ্বেদের ভরত নামক, এই যে ভরত নামটা আমরা কোথায় পেয়েছি, ভরত আমরা মহাভারত থেকে পেয়েছি। এইখান থেকে আমরা কিন্তু ভরতের নামটা সৃষ্টি কিন্তু মহাভারত থেকে, আমরা মহাভারতে শুনেছি ভরত গোষ্ঠী, ঋগ্বেদে কিন্তু সেই সময় ছিল নামক এই কৌমটি। এখানে কৌম বলতে জাতিকেই একটা বলা হচ্ছে, একটা ইন্ডিকেটর ক্ল্যানকেই বলা হচ্ছে, বিশেষ মান্যতা দেওয়া আছে। যুদ্ধের বর্ণনা, যুদ্ধের জয়ের অভিলাষার সঙ্গে সঙ্গে ঋগ্বেদে এইভাবে জড়িয়ে আছে যে যুদ্ধক্ষেত্র থেকে লুণ্ঠনের আকাঙ্ক্ষায় যুদ্ধ জয়ের পর সবচেয়ে প্রার্থিত লুণ্ঠনযোগ্য সম্পদ ছিল গবাদি পশু এবং অশ্ব। মানে একটা সময় কি বলছে কি, আদি বৈদিক যুগে মেন যে সেন্সটা ছিল, এবং পরবর্তী সেন্সটা কিছুটা ছিল কি, যে লুণ্ঠন করা সম্পদটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কি গবাদি পশু অর্থাৎ গরু, এবং তারপরে হচ্ছে অশ্ব। ঋগ্বেদে বর্ণিত গাবিষ্টির আক্ষরিক অর্থ হলো গবাদি পশু লাভের ইচ্ছা। যে সমাজে গবাদি পশু এবং প্রধান পশু সামাজিক বন সম্বল, সেই সমাজকে গবাদি সম্পদে লুণ্ঠনের আকাঙ্ক্ষা নিতান্তই স্বাভাবিক। কেন ফার্স্টের দিকে তো তাই একরকম অবস্থান ছিল। আর্য বর্ণ, দাস, দস্যু বর্ণের মধ্যে লড়াইয়ের বিবরণ আমরা ঋগ্বেদে পেয়েছি। এটাও একটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট একটা জায়গা। কি বলা হচ্ছে কি, সেই সময় আর্য, কেন আর্যদের একটা শারীরিক গঠন একরকম ছিল, দাস দস্যু বলতে যারা এইখানে, মানে আমরা অনেক এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে যে আর্যরা এসছে কোথা থেকে। অনেকে বলছে আর্যরা এখানকার, অনেকে বলছে কি আর্যরা বিদেশ থেকে মাইগ্রেট হয়ে এসছে। তা এই বলা হচ্ছে কি আর্যরা যেমন দেখতে, এবং তার পাশাপাশি যারা অন্য বর্ণ, অন্য শারীরিক গঠন নিয়ে দেখতে, তাদেরকে দাস দস্যু বলে প্রতিপন্ন করা হয়েছে, এবং তাদের সাথে আর্যদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ লেগে থাকতো, এবং এই তাদেরকেই দাস দস্যু বলা হচ্ছে। এই দাস দস্যুদের সাথে আর্যদের যে যুদ্ধ প্রতিনিয়ত হতো, তার বিভিন্ন ঘটনা কিন্তু আমরা আমরা ঋগ্বেদ থেকে কিন্তু পেয়ে থাকি।
যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের দমিয়ে ক্ষমতা বিস্তারের পার্থিব আকাঙ্ক্ষায় ঋগ্বেদে কিন্তু দেখতে পারা গেছে। এবং তার গুরুত্বপূর্ণ কারণ কি, আমরা যদি একজনকে প্রতিহত করতে পারি যুদ্ধের মাধ্যমে, তাহলে আমরা গবাদি পশু, যেটা হচ্ছে সম্পদের মূল অ্যাসেট অ্যাকচুয়ালি যেটা বলা হয়, সেটা আমরা পাবো। ঋগ্বেদে রাজা শব্দের অর্থ আমরা বহুবার প্রয়োগ দেখেছি। বৈদিক যুগে বৈদিক সাহিত্য নিয়ে বেশিরভাগ আলোচনায় রাজা শব্দটিকে সোজাসুজি রাজতান্ত্রিক ব্যবস্থার উপর অবস্থিত রাজশাসক হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু এই ব্যবস্থার লক্ষণগুলি থাকা অবশ্যই প্রয়োজনীয়, যেমন নির্দিষ্ট একটা ভূখণ্ড, শাসনাধীন প্রজা বৃন্দ, প্রশাসক গোষ্ঠী, নিয়মিত সেনাবাহিনী, রাজস্ব ব্যবস্থা প্রভৃতি, যেটা কিন্তু আস্তে আস্তে পরবর্তী বৈদিক এবং পরবর্তী বৈদিকের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেইগুলি দর্শন কি সম্ভব সেইগুলোর দর্শন কি সহজেই পাওয়া যায় ঋগ্বেদে? যিনি রাজা, তার অভিধায় ছিল বিশপতি, অর্থাৎ 20 বা দলের প্রধান। এই যে রাজা বলতে যেটাকে বোঝানো হচ্ছে, একটা জায়গার রাজা বলতে কি বোঝানো হচ্ছে, যে তার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, তিনি সেখানকার অধিপতি, তার প্রজাবৃন্দ আছে, তার বিভিন্ন মন্ত্রী সংগঠন আছে। ঋগ্বেদে ততটা কিন্তু ভালোভাবে আদি বৈদিক যুগে দেখা যায়নি, পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে দেখা যাচ্ছে। এবং পরবর্তী বৈদিক যুগের পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে যে জনপদ যখন মহাজনপদের আগার নিচ্ছে, তখন কিন্তু ওই রাজা সম্রাট এই কনসেপ্টগুলো কিন্তু আসছে। কিন্তু ঋগ্বেদেও তো কিছু একটা প্রশাসনিক গোষ্ঠী ছিল, তাকে আমরা যাকে রাজা বলছি, সেখানে রাজার পরিবর্তে কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে বিশপতি বা 20 বা কৌম দলের প্রধান, মানে একটা পার্টিকুলারলি ক্ল্যানের প্রধান বা দলপতিকে বলছে। এই দলপতিরা কি করতেন, তারাও একে অপরের সাথে যুদ্ধ করতেন এবং তার সঞ্চিত যে লুণ্ঠন অর্থ বা যেটাকে বলা হয় অ্যাসেট, সেই অ্যাসেট গবাদি পশু হিসেবে অনেক আমরা এখানে ট্রিট করা হয়েছে, সেগুলোকে ক্ল্যানদের মধ্যে বিতরণ করা হতো। এবং কে বিতরণ করতেন? দলপতি মেন এখানে এক্স্যাক্টলি ছিলেন। কিন্তু আমরা সচরাচর রাজাকে যেসব উপাধিতে ভূষিত হতে দেখি, যেমন নরপতি, ভূপতি, মহিপতি এক্সেট্রা, এগুলো ঋগ্বেদে কিন্তু ব্যবহৃত হয়নি। কেন? তখন এই ফুল ফেজেড যে জনপদ, যে সাম্রাজ্য, এটা তো তখনও কিন্তু আসেনি, তাই এখানে বলা হচ্ছে। ঋগ্বেদে রাজা গোপতি এর আক্ষরিক অর্থ হলো গবাদি পশু, গবাদি সম্পদের প্রভু উপাধিতে তিনি চিহ্নিত। কেন বলা হচ্ছে? কেন ঋগ্বেদে বলাই হচ্ছে যে গরুকে বা গবাদি পশুকে একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলে এখানে আখ্যায়িত করা হচ্ছে, যার ফলতে কি হচ্ছে কি, রাজাকে এখানে ডাইরেক্টলি রাজা না বলে তাকে গোপতি বলা হচ্ছে, অর্থাৎ গবাদি পশু সম্পদের তিনি প্রধান। যে সমাজে স্থায়ী কৃষিকর্ম সুপ্রতিষ্ঠিত ছিল না, কেন আদি বৈদিক যুগে কিন্তু কৃষি ব্যবস্থা ততটা সুপ্রতিষ্ঠিত ছিল না, যেখানে গবাদি পশুর সম্পদই হচ্ছে প্রধান। কেন? বেশিরভাগটা কি হয়েছে কি, তাদের গবাদি পশুর উপর, তাদের চারণের উপর নির্ভর করেই তা আদি বৈদিক যুগের মানুষেরা কাটাতেন। কিন্তু পরবর্তী বৈদিক যুগের পরবর্তী সময় দেখে কি পাচ্ছে কি, কৃষি ব্যবস্থার কিন্তু প্রচলন হচ্ছে। তখন আমরা তখনও যে পশুদের, গবাদি পশুদের যে ব্যবহার কমে গেছিল তা তো না, তখনও ছিল। কিন্তু প্রথম দিকে যেটা বলছে, আদি বৈদিক যুগে কিন্তু গবাদি পশু ছিল হচ্ছে অন্যতম সম্পদ। জন বা 20 জাতীয় কৌমটি অর্থাৎ ক্ল্যান প্রধান হিসেবে রাজা কার্যত দলপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানে জন এবং 20-এর যে প্রধান, যাকে আমরা মূলত তাকে রাজা বলবো, কিন্তু এখানে কি বলছেন কি, তাকে কি বলা আছে? বিশপতি। এইখানে তাকে বলা আছে তিনি কি, বিশপতি কি রাজার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি সবার কি, রাজা কি করবে? রাজা তার প্রজাদেরকে দেখাশোনা করবে, তাদের ভালো মন্দের দায়িত্ব নেবে, তাদের সুরক্ষার দায়িত্ব নেবে। সেম কাজটাই এই 20 বা 20 মানে জন বা 20-এর যে প্রধান, যাকে আমি বিশপতি বলছি, এই রাজার ভূমিকাটাই কিন্তু তিনি নিয়েছেন। যে কৌম গোষ্ঠীর নেতৃত্ব রাজা দিতেন, সেই কৌমের সদস্যবৃন্দ দলপতির সাথে জ্ঞাতি সম্পর্কে দ্বারা চিহ্নিত। কিন্তু 20 কখনো ঋগ্বৈদিক রাজার অধীনস্থ প্রজা ছিল না। রাজা শব্দটির ব্যুৎপত্তি রঞ্জ, ইম্পর্টেন্ট, রঞ্জ অর্থাৎ আক্ষরিক অর্থ হলো যিনি নেতৃত্ব দেন, তিনি অতি উজ্জ্বল এবং যিনি মানুষকে আনন্দে রাখেন, মানে তাদের ভালো মন্দ দেখেন। নৃতাত্ত্বিক গবেষণায় জানা গেছে যে কৌমের দলপতি যুদ্ধের সময় তার গোষ্ঠীর নেতৃত্ব দিতেন। ডেফিনেটলি যুদ্ধ যখন হবে
একটা কৌমের সাথে অর্থাৎ একটা ক্ল্যানের সাথে যখন অন্য ক্ল্যানের যখন যুদ্ধ বাঁধবে, তখন সেই ক্ল্যানের প্রধান অর্থাৎ দলপতি বা বিশপতি যাই বলি এখানে, তিনি কিন্তু সেই যুদ্ধকে হেড করবেন। তিনি সম্পদ লুণ্ঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। সম্পদ লুণ্ঠিত সম্পদ সব সদস্যবৃন্দদের মধ্যে তিনি বিতরণ করবেন, তারই এইসব দায়িত্ব। এরপর বলছে কি, জনগণ 20 জাতীয় কৌমের প্রধান হিসেবে ঋগ্বেদে রাজার বিচার করাই যুক্তিসম্মত। যদি কোনো অপরাধ বা কোনো কিছু হতো, কোনো বিচারাধীন কোনো কাজ হতো, সেই বিচার ফাইনালি কে নিত? কি? রাজা, অর্থাৎ জনগণ 20-এর যে প্রধান তাকে। সেই রাজতান্ত্রিক ব্যবস্থার লক্ষণ এবং তার সামাজিক আর্থসামাজিক উপাদান এই ঋগ্বেদেই দেখতে পাওয়া গেছে, অর্থাৎ একটু দেখতে পাওয়া যায় না, এক্স্যাক্টলি তো কমপ্লিটলি পাচ্ছি না, কিন্তু কোথাও না কোথাও শুরুটা ছিল এই সব কিছুর মধ্যে। অর্থাৎ কি, এই যে গণ জন 20-এর মধ্যে 20-এর ভূমিকায় যারা প্রধান, তারা যেটা ভূমিকাটা নিচ্ছে সেটা তো রাজার মতনই ভূমিকা। ডিরেক্টলি উপাদানগুলো না পেলেও কিন্তু পরবর্তীতে এগুলো কি হচ্ছে কি, অ্যাজ আ রেফারেন্স হিসাবেই কিন্তু এগুলো কিন্তু কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এইটারই একটা আপডেট, মানে এটা কি লাইক হচ্ছে আপডেটেড ভার্সন আমরা পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে পরবর্তী বৈদিক যুগে দলপতিদের ক্ষমতা বাড়ছে এবং একটা সময়ের পর যখন জনপদ মানে জনপদ থেকে মহাজনপদের সৃষ্টি হচ্ছে, এইখান থেকেই অ্যাকচুয়ালি বিষয়টা শুরু হচ্ছে। যখন শুরু হচ্ছে তখন কি হচ্ছে কি একটা গোষ্ঠীর প্রধানের মধ্যে সে সীমিত ছিল না, সে পরবর্তীকালে কি হয়েছে কি আরো বড় একটা জনপদের বা মহাজনপদের তিনি অধিপতি হয়ে ওঠেন এবং এক্স্যাক্টলি যে সমস্ত ভূমিকাগুলো নিচ্ছেন বিশপতি বা দলপতি হওয়ার কালীন, সেই এক পরবর্তীকালে কিন্তু সেই ভূমিকাগুলোই নিচ্ছেন, বাট একটু ম্যাসিভ লেভেলে নিচ্ছেন, আরো বিষয়টা গোছানোভাবে নিচ্ছেন। ঋগ্বেদে আমরা বিদত নামক একটি প্রতিষ্ঠানের উল্লেখ রয়েছে। রামশরণ শর্মা বিদতের বিষয়ে অনুসন্ধান করে বলেছেন যে স্পষ্ট বোঝা যায় যে বিদতের উপস্থিতি থাকতেন রাজা এবং বিশেষ সদস্যরা। এবং বিদতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সভা সমিতির কথা পাবো। সভা সমিতি, সভা সমিতি, দেন বিধত। এই বিধতে আদি বৈদিক যুগ, কেন বৈদিক যুগকে দুটো ভাগ করা, একটা আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগে কিন্তু বিধতে নারীদের পার্টিসিপেশন থাকতো। কি বলা হচ্ছে, বিধতে নারীদের পার্টিসিপেশন কিন্তু থাকতো। অন্য জায়গায় কতটা কি থাকতো না থাকতো, কিন্তু বিধতে কিন্তু ক্লিয়ারিটি ভাবে হতো কি বিধতে নারীদের অবস্থান, অর্থাৎ বিধত যে সবার মতন যেটা হতো, এইখানে কিন্তু নারীদের অবস্থান কিন্তু একদম 100% ছিল। এছাড়া এই বিধতেও কিন্তু রাজা এবং বিশদের সদস্যবৃন্দরাও কিন্তু উপস্থিত থাকতেন। বিধতে যুদ্ধ সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় আলোচিত হতো, তেমনি সামাজিক ক্রিয়াকলাপের স্থান, এমনকি বিনোদন বিশ্রামের জন্য বিধত ব্যবহৃত হতো। অ্যাট এ টাইম সভা সমিতিও। এবং সভা সমিতির কথা আমরা অথর্ব বেদে পাই। বেদের 4টি ভাগ, ঋক সাম যজুর অথর্ব। অথর্ব বেদে আমরা সভা সমিতির কথা পাই এবং অথর্ব বেদে এই সভা সমিতি হচ্ছে কারা? প্রজাপতির কন্যা। প্রজাপতির কন্যা হলেন এই সভা এবং সমিতি। আবার বিধতেই আহত লুণ্ঠিত সম্পদ বিতরণ করা হতো। মানে যে লুণ্ঠন, যুদ্ধ করার পরে যে সম্পদ লুণ্ঠন করা আছে তা ভাগ বিতরণ কিন্তু বিধতেও হতো। অতএব বিধত একাধারে রাজনৈতিক, সামাজিক, আর্থসাংস্কৃতিক ক্রিয়াকলাপের একটা অন্যতম স্থান ছিল। এর থেকে জনগোষ্ঠীর সমাবেশ এবং অধিবেশনের স্থান হিসেবে বিধতের গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা দেখা গেছে। কিন্তু আরেকটা বিষয়, পরবর্তী বৈদিক যুগে কিন্তু পরবর্তী বৈদিক কালে বিদত ছিল না। কেন? একটা সময় কি হচ্ছে কি, পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে কি, নারীদের অবস্থান পদানত, মানে তাদের অবস্থান পড়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে কি সভা সমিতি, কেন বিদতেও নারীদের অবস্থানটা ছিল না এবং বিদত পরবর্তী বৈদিক যুগের সময়কালেই বিদত কিন্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই সমস্ত ধরনের কাজগুলো তখন গিয়ে হচ্ছে সভা সমিতি।
যুদ্ধ প্রসঙ্গে ঋগ্বেদে কম কিছুই নেই, কিন্তু রাজনৈতিক ঘটনায় সবকিছু ছাপিয়ে গেছে। তা হলো সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ। এটা মাস্ট গুরুত্বপূর্ণ। যা হয় হচ্ছে পুরুষিনী বা রাভি নদীর তীরে, যা হয় পুরুষিনী বা রাভি নদীর তীরে, মানে সুদাস, তার এগেনস্টে ছিল 10 জন রাজা, 10 জন দস্যু, মানে দাস রাজা। মানে বলা হচ্ছে যে কেন সুদাস এখানে আর্য হিসেবে প্রতিপন্ন হয়েছে এবং 10 জন দাস রাজা হিসেবে বা দস্যু হিসেবে বা যারা অনার্য এখানে। তিনি ত্রিশু, ভরত, অর্থাৎ ত্রিশু, ভরত বা ভরত গোষ্ঠীর কৌম প্রধান রাজা সুদাস নামে বর্ণিত। রাজা সুদাস নামে বর্ণিত। সুদাস অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই 10টি কৌমের সম্মিলিত প্রতিরোধক পর্যদস্ত করেছিলেন। মানে তিনি 10 জন যে কৌমর যে একটা গোষ্ঠী নিয়ে তার এগেন্সে, সুদাসের এগেন্সে যারা যুদ্ধ করতেছেন তাদেরকে তিনি সুদাসই একা পরাস্ত করেছিলেন। এই 10টি কৌম হলো, এখানে সমস্ত নাম নেই, এতগুলো মনেও থাকবে না, যদু, তুরস, অনু, পুরু, দ্রহু, অলিন, ভিলান, অনেক নাম, 10টা নাম আছে। এক্স্যাক্টলি তোমাদের সব নাম তো গিয়ে মনে থাকবে না, তোমরা একটু বইটা পড়ে দেখে নিও। হিটজেল পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণের দ্বারা তিনি দেখানোর চেষ্টা করেছেন যে ঋগ্বেদের মূল অংশ, অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম, ঋগ্বেদে 10টা মণ্ডল আছে, দ্বিতীয় থেকে সপ্তম হচ্ছে কি মূল মণ্ডল, এবং 1 থেকে 3 এদিকে হচ্ছে কি 8 থেকে 10, মানে 1 এবং 8 থেকে 10 হচ্ছে পরবর্তী পর্যায়ে বলা হয়েছে, লিখিত করা হয়েছে। এই মূল মণ্ডলে ভরত কৌমের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির আভাস মিলে। এই ভরত ক্ল্যান, এই যে ভরত ক্ল্যানেরই তো কে হচ্ছে প্রধান, সুদাস। এই যুদ্ধের মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে তাদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সুদাসের পিতা হচ্ছেন দিবদাস, সম্ভবত উত্তর পশ্চিম প্রান্ত অঞ্চলে উপমহাদেশের মূল খণ্ডের আগমনের নেতৃত্ব দিয়েছিলেন। দিবদাসের পিতা হচ্ছে পিজবন, দিবদাস, দেন সুদাস। ক্রোনোলজিটা এইভাবে যাবে, যে কারণে সুদাস, অভিদায় পৈজবন। সুদাসের পরবর্তী ভরত গোষ্ঠীর 2 নেতা ছিলেন হচ্ছে দেববশ এবং দেবরাত, এটা দেবরাত হবে, দেবরাত। ভরতের সঙ্গে পুরু গোষ্ঠীর একদা পুরু গোষ্ঠী, যেটা আমরা মহাভারতও মেনশন পেয়েছি, একদা সৌহার্দ্যপূর্ণ থাকলেও পরে বৈরিতা, মানে হচ্ছে কি একটা বিপরীত ধর্মী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। দিবদাস এবং সুদাসের প্রতি প্রশংসা বর্ণিত হয়েছে ঋগ্বৈদিক যুগে সূক্ততে, মানে বিভিন্ন যে সূক্ত লাইন যেগুলো, ঋগ্বেদের যে একটা লাইন, সংস্কৃত যে লাইন, তাকে সূক্ত বলা হয়েছে। এই রূপ কয়েকটি সূক্ত দিবদাস এবং সুদাসের বীরত্ব এবং দানশীলতা স্তুতি করেছেন। বিশ্বমিত্র, যিনি প্রথমে ভরত গোষ্ঠীর সমর্থন থাকলেও পরবর্তীকালে প্রতিপক্ষ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ হয়ে পড়লেন এবং বিশ্বমিত্রকে অপসারিত করে সুদাস বশিষ্ঠকে তার জায়গায় পুনর্বহাল করেন। মানে কি হচ্ছে কি, সুদাসের সঙ্গে আগে ছিলেন বিশ্বমিত্র, কিন্তু পরবর্তীকালে বিশ্বমিত্র যখন তার বিরুদ্ধে সুদাসের বিরুদ্ধে যান, তখন সেই জায়গায় বিশ্বমিত্রের বদলে বশিষ্ঠকে সেখানে আবার বসান। তিনি ছিলেন ঋগ্বেদের 7ম মণ্ডলের অন্যতম রূপকার। বশিষ্ঠর কথা বলছেন। তিনি একইভাবে ভরত গোষ্ঠী সুদাস দিবদাসের শৌর্য, দানশীলতা এবং মহিমার কীর্তন করেছেন। 7ম মণ্ডলের ঘটনায় পরম্পরার মাধ্যমে যেভাবে ভরত গোষ্ঠীর সিন্ধু নদী অতিক্রম করে পাঞ্জাবের সমভূমি যুদ্ধ জয়ের বিবরণ দেওয়া হয়েছে, পুরু সহ 10টি প্রতিপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হেরে সুদস নদীবক্ষে একটি বাঁধ তৈরি করেছিলেন এবং তাকে বিদীর্ণ করেছিলেন। পয়েন্ট হচ্ছে কি, নদীবক্ষে কোন নদীর দিয়ে হয়েছিল এই যুদ্ধটা? 10 রাজার যুদ্ধ পুরু নদী বা পুরুষিনী, রাভি নদী বা পুরুষিনী নদীর তীরে। এবং কি বলা হচ্ছে কি, যে নদীকে কেন্দ্র করে যে প্রথম একটা পলিটিক্যাল ওয়ার, এটাকে বলা হয়েছে কি প্রথম নদীকে কেন্দ্র করে এটা একটা রাজনৈতিক যুদ্ধ। এবং কি হচ্ছে কি, সুদাস যখন এতে জয় করেন, তার একটি জলধারকে বিদীর্ণ করেন। কোশাম্বীর মতে, ডিডি কোশাম্বীর বিচারে নদীর ওপর রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের এটি একটি অন্যতম নজির। উপেন্দ্রনাথ ঘোষাল 10 রাজার যুদ্ধের বিশ্লেষণ করতে গিয়ে ঋগ্বেদের যুগের অতীত চেনার সম্যক পরিচয় দিয়েছেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিবরণ আদিকল্পে বোধ হয় ঋগ্বেদের 10 রাজার যুদ্ধের বর্ণনা খুঁজে পাওয়া যায়।
তিনি কি দেখাচ্ছেন কি যে মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে তার সাথে এই 10,000 যুদ্ধে তিনি একটা কম্প্যারিজন টেনেছেন। উপেন্দ্রনাথ ঘোষাল। রমিলা থাপার গুরুত্বপূর্ণ মতামত। রমিলা থাপারের মতে পরবর্তীকালে যে ইতিহাসের পুরাণ বলে পরিচিত তা মূল বোধ হয় এই 10,000 যুদ্ধই নিহিত ছিল। কিছু না হোক চেষ্টা করবে ট্রাই টু বি কি দুজন হিস্টোরিয়ানের বক্তব্য দেওয়ার, কেন তাদের এই বক্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ। উপেন্দ্র ঘোষাল হোক বা ডিডি কোসাম্বি হোক কে কি মনে করেছেন। রমিলা থাপর এখানে 3 জনের নাম দেওয়া আছে, তোমরা 2টো নাম দিতে পারো। খুব তাড়া হলে 5 নম্বরে যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা একজনের নাম, একজনের হিস্টোরিয়ানদের নাম বা বক্তব্য তোমরা তুলে দিতে পারো। পরবর্তী বৈদিক সাহিত্যের রাজনৈতিক ঘটনা বিবরণ বিরল, কিন্তু রাজনৈতিক অবস্থা ব্যবস্থা যে ক্রমশ বদলাচ্ছিল তার সাক্ষ্য পরবর্তী বৈদিক যুগের গ্রন্থগুলিতে পাওয়া গেছে। ঐতেরেয় ব্রাহ্মণে দেবাসুর সংগ্রাম মানে দেবের সাথে অসুরের সংগ্রামের প্রসঙ্গ আছে, যেখানে প্রথম দিকে দেবতারা অসুরদের হাতে পরাস্ত হলো। কাহিনীর পার্থিব প্রেক্ষিতে পরবর্তীকালে দেবতারা বীরশ্রেষ্ঠ ইন্দ্রের নেতৃত্বে জয়লাভ করেন। এই কাহিনীর পার্থিব প্রেক্ষিতে বেণীপ্রসাদ আরেকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, তিনি কি যে অভিমত দিয়েছিলেন যে একেবারে প্রথম দিকে রাজার প্রয়োজন হয়েছিল যুদ্ধের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে। একদম তাই। পরবর্তী বৈদিক সাহিত্যের শাসকের ক্ষমতা ঋগ্বেদের আমলের তুলনায় ছিল, কেন ঋগ্বেদে যতটা না ছিল তারা তো দলপতি বৃষপতি ছিল, যতটা না তারা আগে ছিল। পরবর্তী বৈদিক যুগে এসে এখানে কি দেখা যাচ্ছে, এই দেবাসুরের যুদ্ধের রেফারেন্স টেনে যে এবার রাজার একটু ফুল ফেজেড তার একটা কনসেপ্টের রাজার কিন্তু প্রয়োজন এবার আছে। ঐতেরেয় ব্রাহ্মণে ক্ষমতার কম বেশি মাপকাঠিতে শাসকের প্রকারভেদ করা হয়েছে, যে যেমন রাজার চেয়ে সম্রাট একরাট, এই যে রাজার চেয়ে সম্রাট একরাটের ক্ষমতা বেশি ছিল। রাজার থেকে কি বলা হচ্ছে, যারা একরাট সম্রাট তাদের ক্ষমতা ডেফিনেটলি বেশি রাজার থেকে। এখানে সম্রাট বা একরাট শব্দগুলিকে অবশ্যই প্রচলিত অর্থে বিশাল ভূখণ্ডের একচ্ছত্র অধিপতি হিসাবে বোঝানো হয়নি। তিনি এখানে রাজার তুলনায় প্রতাপশালী পরিচয়ে ঐতেরেয় ব্রাহ্মণে দেওয়া হয়েছে। কেন ঐতেরেয় ব্রাহ্মণে এই বিশাল ভূখণ্ডের কনসেপ্টটা তখনও আসছে না, কেন তখনও তো জনপদেই আছে। বিশাল ভূখণ্ড বলতে গিয়ে যেটা মহাজনপদে বলছি, কিন্তু সম্রাট বা একরাট যে কনসেপ্টের টানা হচ্ছে, কেন বলা হচ্ছে কি সম্রাট মাঝখানে ভোট, আমরা একরাটের মেনশন পাবো যে এক একটা জায়গায় তারা এক একজন রাজত্ব করেন, কিন্তু সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি হিসাবে সম্রাট বা একরাট উঠে এসে তা নয়, রাজার থেকেও আর ক্ষমতাশালী, সেইটাকে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে। উপেন্দ্রনাথ ঘোষাল পরবর্তী বৈদিক সাহিত্যে রাজ্য প্রশাসন রাষ্ট্র ক্ষেত্রে শব্দের 3টি নিয়মিত ব্যবহারে তিনি বলেছেন যে এগুলি প্রায় সমর্থক শব্দ হিসেবে প্রায় প্রযুক্ত হয়েছে। শাসকের ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত এখান থেকে পাওয়া যায়। শাসকীয় ক্ষমতার বৃদ্ধির জন্য পরবর্তী বৈদিক সাহিত্যে অশ্বমেধ বাজপেয় রাষ্ট্রীয় যজ্ঞাদি সম্পন্ন এবং পুনরাভিষেক ও ইন্দ্রাভিষেক জাতীয় অভিষেক অনুষ্ঠান বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এই যজ্ঞগুলো কেন হতো? রাজনৈতিক অভিসন্ধির জন্য, রাজসেও হতো রাজার ক্ষমতার জন্য, ওই অশ্বমেধ যুদ্ধে জয়লাভের জন্য, এক একটা পারপাসে হতো এই বিভিন্ন যজ্ঞগুলো। তার থেকে কি বলা যায়, বিভিন্ন অভিষেকের জন্য যে রাজা অভিষেক করছেন, তিনি প্রথমবার আসছেন, তার জন্য একটা যজ্ঞানুষ্ঠান হচ্ছে। অর্থাৎ এই সমস্ত যজ্ঞগুলো করার মাধ্যমে যে ক্ষমতাকে, যে পলিটিক্যাল ক্ষমতাকে বোঝানো হয়েছে, সেটা এখানে ভালো মতন বোঝানো হয়েছিল। অতি জটিল সময় সাপেক্ষে আচার অনুষ্ঠান ক্রিয়াকলাপ সম্বলিত এই বৈদিক যজ্ঞ পুরোহিত সম্পাদন করতেন। কেন দেখা যাচ্ছে যে ঋগ্বৈদিক যুগে 4টে স্টেজ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই বর্ণ ব্যবস্থা কিন্তু কঠোর হচ্ছিল এট এ টাইম, যার জন্য কি হচ্ছে কি ক্ষত্রিয় এবং পুরোহিত ব্রাহ্মণদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, এবং ম্যাক্সিমাম সময় যজ্ঞাদিগুলো কে করতেন, এই ব্রাহ্মণেরাই। যার জন্য কি হচ্ছে কি একটা সময় পর ব্রাহ্মণদের প্রতিপত্তি কিন্তু পরবর্তী বৈদিক সময় বৃদ্ধি পাচ্ছিল। এইসব অনুষ্ঠানের শাসকের অভিদায়গুলি সরাসরি প্রতাপ বৃদ্ধির প্রমাণ দেয়। এট এ টাইম এটা ঠিক যে যজ্ঞগুলো যখন করছে তার জন্য কি হচ্ছে কি রাজাতে তার ক্ষমতা আছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। বৈদিক যজ্ঞগুলি শাসকের যথাবিধি সম্পন্ন করলেও তিনি ইন্দ্র বরুণ অগ্নি এবং সোম দেবতায় পরিণত হতেন। যদি কি বলতে হচ্ছে কি যজ্ঞগুলো যদি কমপ্লিটলি
প্রপার রুল করে মেনে বা প্রপার নিয়ম মেনে যদি করা হয়, বলা হয় কি সেই রাজা বা সেই সম্রাট দেবতা রূপেও কিন্তু সকলের সামনে প্রতিপন্ন হবে। অথর্ববেদে পরীক্ষিতকে অর্ধ দেবতার মর্যাদা দেওয়া হয়েছে, এটা একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে। উপরিউক্ত বক্তব্যগুলি থেকে শাসকের ক্ষমতা বৃদ্ধির পরিচয় দেয়। শাসকের বংশ পরিচয় ঋগ্বেদের তুলনায় পরবর্তী বৈদিক সাহিত্যে আরো বড় করে দেওয়া হয়েছে। দলপতির ক্ষমতা লাভের চেয়ে পরবর্তী বৈদিক সাহিত্যে বংশানুক্রমিক শাসকের সিংহাসনে বসতে চেয়েছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ। আদি বৈদিক যুগে কি হতো, সিলেকশন হতো যে কে বেটার, একজন দলপতি চলে গেছেন, এরপর সিলেকশনের মাধ্যমে কি হতো কি পরবর্তী দলপতি নির্বাচন করা হতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এখানে কি হচ্ছে, বিষয়টা ঘুরে যায়, যে রাজা মানে রাজা, এই যে রাজা হওয়া বা সম্রাট হওয়াটা একটু বংশানুক্রমিক বিষয়টা হয়ে যায়। রাসু ও বাজপেয় অশ্বমেধ যজ্ঞের কালে শাসক ব্রাহ্মণ পুরোহিতদের অন্যান্য শাসকদের ভূমি প্রদান করতেন, এটাও। তবে তখন শাসকের ক্ষমতা বৃদ্ধি পেল পরবর্তী বৈদিক গ্রন্থে, তখনও পর্যন্ত কিন্তু রাষ্ট্র সর্বসময় কর্তৃত্বের অধিকারী হননি। কেন, পুরোদমে যে রাষ্ট্রর যে কনসেপ্টটা কিন্তু তখনও পরবর্তী বৈদিক সাহিত্যে পরবর্তী বৈদিক পর্বে আসেনি। শাসকীয় ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে প্রশাসনিক জটিলতা প্রসঙ্গটি এসে যায়। এক্স্যাক্টলি, শাসকের সহায়ক এমন কিছু সংখ্যক ঋগ্বেদের তুলনায় পরবর্তী বৈদিক যুগে বেশি, যাদেরকে কি বলা হচ্ছে, রত্নিন। এই রত্নিনকে কাইন্ড অফ বলা হচ্ছে কি, সহজ ভাষায় বলি ক্যাবিনেট মিনিস্টার আমরা যাকে বলি, মানে রাজার মন্ত্রিসভা, রাজার ক্যাবিনেট, মানে রাজার যে মূল মন্ত্রী, তাদেরকেই বলা হতো এখানে রত্নিন। আদি বৈদিক যুগে তা দেখা যায়নি, কিন্তু পরবর্তী বৈদিক যুগে তা দেখা গেছে। এই রত্নিনদের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ছিল। এবার যখন টেক্সট বইটা পড়বে, রত্নিনে বিভিন্ন কি কি ভাগগুলো আছে বুঝতে পারবে। এখানে কি বলছে, রত্নিন কি রাজার কাছে তারা হচ্ছে রত্নের মতন, তার কাছে একটা রত্নের মতন। শাসককে তার ভূখণ্ডের প্রধান করেন বলেই তারা প্রশংসিত। তারাই যেন শাসকের ক্ষমতার আধার। ডেফিনেটলি রাজা তো একা রাজত্ব করতে পারবে না, রাজার সঙ্গী সাথী বা মন্ত্রী সবার প্রয়োজন। তাই বলছে রাজার যে শাসক, তার শাসকের আধার হচ্ছে এই রত্নিনরা। এর মাধ্যমে উল্লেখযোগ্য হলো সেনানি, ভাগদুক, এটা ভাগদুক হবে, এটা ভাগদুক, অক্ষভাগ। শাসকের ক্ষমতা যে পরবর্তী বৈদিক আমলে নিরঙ্কুশ হয়ে উঠেছিল তা সভা সমিতি নামক দুটি জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের ভূমিকা থেকে বোঝা যায়। ঠিক এক্স্যাক্টলি যা আগের স্লাইডে বলেছিলাম যে বিধতের অবস্থান কিন্তু এই সময় থেকে উঠে যাচ্ছে। কেন, এই পর্ব থেকেই নারীরা তাদের অবস্থান তাদের অবস্থান পড়তে থাকে। তারা কিন্তু আগের মতন সেই সমাজে সেইভাবে কিন্তু তারা ট্রিট হচ্ছিল না। তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা খারাপ বিষয়ের দিকে সম্মুখীন হচ্ছিলেন, যার জন্য বলা হচ্ছে কি ঐতেরেয় ব্রাহ্মণে এনে বলা হচ্ছে কি কন্যা নাকি দুঃখ সম, দ্য ডটার্স আর মিজেরি, এইভাবে বলা হচ্ছে। এবং একটা জায়গায় বলা হচ্ছে কি কন্যা হচ্ছে কি প্রথম দিকে তার পিতার সম্পদ, পরবর্তীকালে তার স্বামীর সম্পদ, তার পরবর্তীকালে তার পুত্রের সম্পদ। মানে এখানে মহিলাকে দেখানো হয়েছে যে সে কোনো না কোনোভাবে নির্ভরশীল, এইভাবে এখানে প্রতিপন্ন করছে। অথর্ববেদের সভা সমিতিকে প্রয়োজনীয় প্রজাপতির দুই কন্যা বলে অভিহিত করা হয়েছে, এবং এর রেফারেন্সটা কোথা থেকে পাচ্ছি আমরা, অথর্ববেদে। এক্স্যাক্টলি, অতএব দুটি পৃথক প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে সংশয় নেই, তবে দুটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি তা নির্ধারণ করা কঠিন ছিল। কাশীপ্রসাদ জয়সওয়ালের মতে সভা সমিতি যথাক্রমে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, যে এখনকার যে সংসদ সভা যেখানে আপার হাউস এবং লোয়ার হাউস আছে, যেখানে কেপি জয়সওয়াল অর্থাৎ কাশীপ্রসাদ জয়সওয়াল তিনি মনে করেছেন যে এটা সভা সমিতি হচ্ছে এই এখনকার বিভিন্ন রাজসভার, মানে বিভিন্ন যে আমাদের লোকসভা হোক রাজ্যসভা যেরকম বলা হয় আপার হাউস বা লোয়ার হাউস সেরকম। তবে আধুনিক সংসদীয় গণতন্ত্রে দুটি বিশেষ কক্ষপথ সম্ভাবনা তিনি দেখিয়েছেন, তবে এই মত সর্বাপেক্ষে তিনি গ্রহণযোগ্য হয়নি। সভাতে সম্পন্ন ব্যক্তিরা যোগ দিতেন, বিনোদন এবং নিয়মিতভাবে পাশা খেলা হতো। সমিতিতে সম্ভাব্য সকলেই যোগ দিতেন, দলপতির উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়। এখানে বলা হচ্ছে সভা সমিতি দুটো আলাদা কাজ। পরবর্তী বৈদিক সাহিত্যে বর্ণিত আছে সমিতিতে আলোচিত হতো যুদ্ধ,
বিষ, কৌম সংক্রান্ত নানা বিষয়, এমনকি নির্বাচিত প্রশাসকদের ফিরিয়ে নিয়ে আসার মতন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনাও এখানে হতো। পরবর্তী বৈদিক সাহিত্যে দলপতিদের ক্ষমতা ঊর্ধ্বমুখী হলেও তিনি কখনো রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রীয় উপাদানে পরিণত হননি। পরবর্তী বৈদিক সাহিত্যে রত্নীন সহ দলপতির বেশ কয়েক প্রকার সহযোগী প্রশাসক দেখা গেছে। সেনানীর কাজ ছিল হচ্ছে অনিয়মিত যোদ্ধা বাহিনী গড়ে ওঠার তোলা, তবে এই ধরনের ধনসম্পদ প্রয়োজন হতো তা সম্ভবত শাসক এবং কৃষি অর্থনীতি জাতীয় সম্পদ থেকে সংগ্রহ করতেন। কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে অন্যতম অভিধা বলি যিনি বলি হতো, অর্থাৎ যিনি বলি আহরণ করতেন। বলি হচ্ছে একটা ট্যাক্স। বলি বাধ্যতামূলক হলেও তা অনিয়মিত ছিল। এই কারণে রমিলা থাপার বলিকে শাসকের জন্য প্রদত্ত অনিয়মিত কিন্তু বাধ্যতামূলক সম্পদের হস্তান্তর হিসাবে তিনি চিহ্নিত করেছেন। এই সম্পদ সংগ্রহের পদ্ধতি উপযুক্ত পরিমাণ উদ্বৃত্ত ধারণা করা সম্ভব ছিল না, যার দ্বারা সেনাবাহিনী ভরণপোষণ করা যেতে পারে। কেন বলা হচ্ছে কি, আদি বৈদিক যুগে যে বলি বা কর, এই বলিটা হচ্ছে একটা ট্যাক্স বা কর, তা কিন্তু আদি বৈদিক যুগে কিন্তু ম্যান্ডেটরি দেওয়ার দরকার ছিল, কিন্তু কেউ সম্পূর্ণভাবে কেউ দিতেন না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে তা কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায়। যদি ট্যাক্স যদি কেউ রেগুলার না পায়, সেনাবাহিনী কিন্তু তারা সবসময় তৈরি রাখতে পারবে না। সেটাই এখানে বলছে যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু দেখা যাচ্ছে যে আর্মি কিন্তু যে সেনাবাহিনী তা কিন্তু স্থায়ী হয়, কিন্তু আদি বৈদিক যুগে কি হয়, তা কিন্তু অস্থায়ী ছিল। কি কারণটা হচ্ছে কি, বলি প্রথম যে বলি যে কর আদি বৈদিক যুগে তা অনিয়মিত ছিল, পরবর্তী বৈদিক যুগে কিন্তু তা ম্যান্ডেটরি হয়ে ওঠে। আদি বৈদিক কালে শাসকরা যেহেতু অনিয়মিত বলি আহরণ করতেন, বলি মানে এটা কর করতেন, তাই সেই কারণে শক্তিশালী সেনাবাহিনী রাখা অক্ষম, আয়ত্তাতীত, মানে তার আয়ত্তের বাইরে। কেন শক্তিশালী সেনাবাহিনীকে তাদের রাখা, তাদের ভরণ পোষণ করা, সেটা কিন্তু টাফ ছিল। আবার সেনাবাহিনীর নির্ভর দমন ব্যবস্থা না থাকায় রাজস্ব আহরণের জন্য অপরিহার্য চাপ সৃষ্টির কোনো উপায় ছিল না। যেহেতু কি হচ্ছে কি, সেনাবাহিনী অস্থায়ী ছিল, তারা কর, এবার কি হচ্ছে, রাজা যে নিয়মিত কর কালেক্ট করবে সেটাও তো তারা করতে পারছিল না। দুটোই একে অপরের সাথে জড়িত। তাই এই সমস্যার কারণে শাসকের প্রতাপ প্রতিপত্তি ঘটলেও পরবর্তীকালে রাষ্ট্রের কাঠামো উদ্ভব এই কারণেই তখনও হচ্ছিল না। রামশরণ শর্মার মতে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার প্রাক্কালে অবস্থা, মানে কি যখন পরবর্তীকালে যে পরবর্তী বৈদিক যুগ, এটা তো ফ্রেজ একটা, এরপরেই তো আস্তে আস্তে কি ফুল ফেজেড সোসাইটির দিকে, ফুল ফেজেড একটা সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আমরা তখন এগোচ্ছিলাম। রাজনৈতিক পরিস্থিতি থাকলেও তখনও রাজতন্ত্রের বিকশিত কমপ্লিটলি হয়নি। রাজনৈতিক পরিস্থিতি ছিল, রাজতন্ত্র সেটা কিন্তু এখনো আসছে না। দলপতি বা দলের প্রধানকে কেন্দ্র করেই রাজনৈতিক ব্যবস্থা বলবৎ ছিল। পরবর্তী বৈদিক যুগের বলি প্রথাটা বাধ্যতামূলক হয়ে ওঠে, সেনার প্রতিপত্তি বৃদ্ধি পায়। এইভাবে জাতীয় দলপতি কেন্দ্রিক কয়েকটি গোষ্ঠী পরবর্তী বৈদিককালে উত্তর ভারতে এবং রাজনৈতিক পরিচিত পেয়েছিল, যেমন কৈকেয়, মদ্র, কোশল, পাঞ্চাল গোষ্ঠী। কুরু পাঞ্চাল এই দুই গোষ্ঠী সংযোজিত হওয়ার কারণে অন্যান্য গোষ্ঠীর তুলনায় কুরু এবং পাঞ্চাল কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। মানে দেখা যাচ্ছে কি, যেই আস্তে আস্তে মানে কি হচ্ছে, বলি প্রথা বাধ্যতামূলক হচ্ছে, তারপরে কি হচ্ছে কি, তারা একটা আর্মি গঠন করতে পারছে, একটা শক্তিশালী আর্মি গঠন করতে পারছে, যার ফলে তো কি হচ্ছে কি, যখন ষোড়শ মহাজনপদ সৃষ্টি হবে তার আগের থেকে বেশ কিছু ছোট ছোট জনপদ সৃষ্টি হয়ে গেছিল, যার মধ্যে কুরু এবং পাঞ্চাল, যা মহাজনপদের একটা ষোড়শ মহাজনপদের গুরুত্বপূর্ণ দুই মহাজনপদ, তা কিন্তু ওই পরবর্তী বৈদিক যুগের মানে সময়কাল থেকে কিন্তু তারা তাদের অবস্থানকে বা শক্তিশালী অবস্থানকে কিন্তু তুলে ধরতে পেরেছিল। সো এই হলো বৈদিক যুগের কমপ্লিটলি পলিটিক্যাল সেক্টর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কোনো ধরনের কনফিউশন এলে বিফোর দ্যাট তোমরা আগে টেক্সট বুক গো থ্রু করে নিয়ে কোনো ধরনের কনফিউশন তোমরা জিজ্ঞেস করে নিতে পারো আমাদের কমেন্ট বক্সে। তোমরা এই আদি বৈদিক যুগ সংক্রান্ত নোট, যে কোনো ধরনের নোট, বৈদিক যুগের যে কোনো ধরনের নোট যদি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে জানিও এবং আমাদের নাম্বারে যোগাযোগ করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণের জন্য টাটা।